আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে। আজকের আমার এই ভিডিওটি হচ্ছে যারা 2026 সেশনে টার্কির গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে চায় তাদের জন্য। তো এই ভিডিওটি মূলত একটা ইন্ট্রোডাকশনমূলক ভিডিও এবং খুব ক্যাজুয়াল, এক প্রকার আড্ডার মতো করে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব টার্কির গভর্নমেন্ট স্কলারশিপটি কী, এতে কী কী সুযোগ সুবিধা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী প্রক্রিয়া অবলম্বন করে আপনি এই স্কলারশিপের যে টোটাল প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কমপ্লিট করে গভর্নমেন্ট স্কলারশিপটি পেয়ে থাকবেন। তো প্রথমত আমি আমার নিজের পরিচয় দিই। আমি মেহেদী হাসান 2017-তে তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে তুরস্কে আসি এবং এখানে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে বর্তমানে একটি ইউনিভার্সিটিতে মাস্টার্স, তার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছি। সো আমরা যদি শুরুটা করি তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে। সো প্রথমত সুযোগ সুবিধা হচ্ছে আপনি এই স্কলারশিপটির জন্য যখন চূড়ান্তভাবে মনোনীত হবেন তখন আপনার ভিসাটিও হচ্ছে মনোনীত হয়ে যাবে। তুরস্কের সরকারের পক্ষ থেকে একটি লিস্ট করা হবে কারা কারা চূড়ান্তভাবে এই স্কলারশিপের জন্য মনোনীত হয়েছে, তাদের লিস্টটি তুরস্ক থেকে অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়া হবে এবং এই লিস্টের মাধ্যমে মূলত অ্যাম্বাসি কর্তৃপক্ষ বাধ্য আপনার ভিসা দিতে। সো বলতে পারেন আপনার স্কলারশিপের জন্য যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন এর মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনি ভিসাটাও পেয়ে যাচ্ছেন এবং ভিসা সম্পূর্ণ ফ্রি, এখানে আপনার কোনো খরচ নেই। যা খরচ আছে শুধুমাত্র মেডিকেল কেন্দ্রিক একটা খরচ আছে যেটা যে কোনো দেশেই হয়ে থাকে। তো প্রথমত হচ্ছে আপনার ভিসা ফ্রি। সেকেন্ড হচ্ছে এয়ার টিকিট। আপনি যদি ইস্তাম্বুলের কোনো ইউনিভার্সিটিতে সিলেক্ট হন তাহলে আপনাকে একটি এয়ার টিকিট দেওয়া হবে ঢাকা থেকে। আর যদি আপনি ইস্তাম্বুলের বাইরের কোনো সিটিতে সিলেক্ট হন তাহলে আপনাকে তার সাথে সাথে একটা ডোমেস্টিক ফ্লাইটও দেওয়া হবে। এরপর আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন তখন বাংলাদেশে ব্যাক করার জন্য আপনাকে আরেকটি টিকিট দেওয়া হবে, এয়ার টিকিট দেওয়া হবে এবং এগুলো টার্কিশ এয়ারলাইন্সের টিকিটগুলো দেওয়া হয়ে থাকে। সো আপনি এখানে চলে আসলেন তার্কিতে চলে আসার আগেই আপনি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আপনি যে ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছেন সেই ইউনিভার্সিটির হলে একটি সিট আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। সো আপনি এসে ডিরেক্ট হলে উঠতে পারবেন এবং তুরস্কের ইউনিভার্সিটির যে হলগুলো এগুলো বলা যায় বাংলাদেশের একটি 3 স্টার হোটেলের যে কোনো দিক থেকেই কম নয়। খুবই অত্যাধুনিক এবং খুবই সুযোগ সুবিধা সম্পন্ন হল আপনি এখানে পাবেন এবং এই হলে সকালে ব্রেকফাস্ট এবং রাতের ডিনার আপনার সম্পূর্ণ ফ্রি। আপনি এই হলে ব্রেকফাস্ট ডিনার এগুলো পেয়ে থাকবেন ফ্রিতে। এরপর আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আপনার কোনো প্রকার খরচ সেখানে হবে না এবং ইউনিভার্সিটির সেমিস্টার ফি বা এক্সাম ফি, এই ফি বলতে কোনো ফি অ্যাকচুয়ালি নাই যারা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হবে। ইউনিভার্সিটি আপনাদের কখনো জিজ্ঞাসাও করবে না। সো তো এই স্কলারশিপের আন্ডারে আরেকটি অফার হচ্ছে আপনাকে তুরস্কের সরকারের একটি গভর্নমেন্ট ইন্স্যুরেন্স দেওয়া হবে। আপনি যতদিন তুরস্কে থাকবেন অর্থাৎ আপনার একাডেমিক পিরিয়ড যতদিন থাকবে ততদিন এই হেলথ ইন্স্যুরেন্সটি কার্যকরী থাকবে। এই হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে আপনার যাবতীয় ট্রিটমেন্ট, ইভেন মেজর কোনো অপারেশন যদি হয় এগুলোর সকল খরচ তুরস্কের সরকার বহন করবে। তার পাশাপাশি আপনি মেডিসিনে প্রায় 80% ছাড় পাবেন, অর্থাৎ আপনি যখন প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিতে যাবেন ফার্মেসি আপনার কাছ থেকে 20% 25%-এর মতো বলা যায় একটা অ্যামাউন্ট নেবে, বাকিটা হচ্ছে আপনাকে ছাড় দিবে। তো এই সমস্ত সকল সুযোগ সুবিধা দেওয়ার পর আপনার একটি নির্দিষ্ট পরিমাণ হাত খরচ দেওয়া হবে প্রতি মাসের শেষে। এই হাত খরচের পরিমাণটা হচ্ছে বর্তমানে যেই অ্যামাউন্টটা রয়েছে সেটি হচ্ছে অনার্সের জন্য 3,500 লিরা, মাস্টার্সের জন্য 5,000 লিরা এবং পিএইচডির জন্য 6,500 লিরা। তো এটি পরিবর্তিত হয় আপনার কারেন্সি অনুযায়ী, ইন্টারন্যাশনাল কারেন্সি বিশেষ করে ডলারের দরপতন অনুযায়ী এটি পরিবর্তিত। তবে এটি মূলত বেড়ে থাকে, কখনো কমে না। তো এই সমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি আপনার মাস্টার্স এবং পিএইচডি যারা করবে এখানে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ হচ্ছে তারা যদি হলে না থাকতে চায় তাহলে তাদের হলকে গভর্নমেন্ট স্কলারশিপ যে ভর্তুকিটা দেয় ওইটা সরাসরি ওই অ্যামাউন্টটা ওই টাকাটা সরাসরি আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনি চাইলে আপনি বাসা নিয়ে হচ্ছে বাসায় থাকতে পারবেন, যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য, অনার্সের জন্য এটি অ্যাকসেপ্টেবল না। সো এই হচ্ছে এই স্কলারশিপের যাবতীয় সুযোগ সুবিধা। আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, বাট বেসিক যে সুযোগ সুবিধাগুলো এগুলোর মধ্যে হচ্ছে এগুলো সবচেয়ে অন্যতম। তো এখন আসি এই আবেদনটি কারা করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে। সো তুরস্কের গভর্নমেন্টের এই স্কলারশিপটি মূলত আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড আপনার পিএইচডির জন্য এই আবেদনটি করতে পারে শিক্ষার্থীরা। তো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আপনার মিনিমাম একটা এজ রয়েছে, আপনার 21 বছরের নিচে হতে হবে। মাস্টার্সের জন্য আপনার 30 বছরের নিচে হতে হবে বয়স ক্যান্ডিডেটের এবং পিএইচডির জন্য 35 বছরের নিচে এজ হতে হবে। তো এটা হচ্ছে এজ কেন্দ্রিক একটা লিমিটেশন এবং আপনার এখানে একটা একাডেমিক কোয়ালিফিকেশনের বিষয় আছে। আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যারা আবেদন করতে চান তাদের মিনিমাম 70% মার্কস ইসে থাকতে হবে, ইন্টারমিডিয়েটে থাকতে হবে। সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 3.50 আউট অফ 5 এই মার্কসটা আপনার থাকতে হবে ইন্টারমিডিয়েটে। যারা মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করতে চান তাদের অনার্স এবং মাস্টার্সে 75% মার্কস থাকতে হবে। সো এই দুটো কোয়ালিফিকেশন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন।
সো এটা হচ্ছে বেসিক ম্যান্ডেটরি। তো এখন বলি আপনাকে যে চূড়ান্তভাবে সিলেক্টেড করবে এটার কি ধাপগুলো রয়েছে। তো প্রথমত হচ্ছে ওদের অনলাইন পোর্টালে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তীতে ওরা একটা প্রাথমিক যাচাই-বাছাই করবে। এই প্রাথমিক যাচাই-বাছাই করার পর আপনাকে একটি মেইল দেওয়া হবে যারা সিলেক্টেড হবে 2nd স্টেজের জন্য। তো আন্ডার গ্র্যাজুয়েটের যারা আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা এমসিকিউ একটি পরীক্ষা হবে এবং একই দিনে একটি ইন্টারভিউ হবে। সো এই এমসিকিউ পরীক্ষাটা মূলত ম্যাথ এবং আইকিউর উপর হয়ে থাকে। আর ইন্টারভিউটা সাধারণত বেসিক হাই, হ্যালো, আপনি কেন তুরস্কে আসতে চান? এই সমস্ত বিষয়ের উপর আপনার কোশ্চেন করে থাকে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য স্টেজ হচ্ছে ফার্স্টে অনলাইন অ্যাপ্লিকেশন করা, পরবর্তীতে যারা 2nd স্টেজের জন্য সিলেক্ট হবে তাদেরকে একটি এমসিকিউ এক্সাম দিতে হবে আইকিউ এবং ম্যাথের উপর এবং একটি ইন্টারভিউ। মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য কোনো প্রকার পরীক্ষা নেই। তারা শুধুমাত্র ইন্টারভিউ ফেস করবে এবং এই ইন্টারভিউয়ের পরবর্তীতে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও সেম, ইন্টারভিউর পর আপনাদেরকে ফাইনাল অফার লেটার বা রিজেক্টেড লেটার যেটা আছে সেটা দেওয়া হবে। সো এই প্রক্রিয়াগুলো সব তুরস্কের অ্যাম্বাসিতে হয়ে থাকে। তুরস্কের বাংলাদেশের বনানীতে যেই ওদের অ্যাম্বাসি রয়েছে সেখানেই মূলত এই প্রক্রিয়াগুলো হয়ে থাকে। সো আপনার ঢাকার মধ্যেই সবকিছু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এজন্য আপনার কোথাও এক্সট্রা দৌড়াদৌড়ি করতে হবে না। এখন আসি আবেদনের প্রক্রিয়াটি কী? কিভাবে আপনি আবেদনটি এগিয়ে নিয়ে যাবেন? সো আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আপনার কোনো ধরনের পেপার তুরস্কে পাঠাতে হবে না বা আপনার কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে অনলাইনে খুব দ্রুত আবেদনটি করে ফেলতে পারবেন। সো আবেদন করার জন্য আপনার প্রথমত ওদের একটি পোর্টালে অ্যাপ্লিকেশন পোর্টালে আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে। একটি অ্যাকাউন্ট খুলে একটি প্রোফাইল তৈরি করতে হবে। সো এই আবেদনের লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই আবেদনের জন্য আপনার যেই কাগজপত্রগুলো দরকার, প্রাথমিক ম্যান্ডেটরি যেই কাগজপত্রগুলো দরকার, আপনার পাসপোর্ট বা এনআইডি থাকতে হবে। তবে পাসপোর্ট থাকাটা সবচেয়ে বেশি ভালো। আপনি একটি ইন্টারন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন, সো আপনার একটা পাসপোর্ট থাকা উচিত। সো পাসপোর্ট থাকতে হবে। তারপর আপনার বিগত যে একাডেমিক যেই স্টেজগুলো ছিল সেগুলার সার্টিফিকেট থাকতে হবে। বিশেষ করে যে ম্যান্ডেটরি সার্টিফিকেটগুলো ইন্টারমিডিয়েটের জন্য, সরি, যারা অনার্সের আবেদন করবেন তাদের ইন্টারমিডিয়েট এবং মেট্রিকের যেই সার্টিফিকেট এবং মার্কশিট এটা থাকতে হবে। কারো যদি এই সার্টিফিকেট এখনও না বের হয়ে থাকে তাহলে আপনি প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে এসেও আবেদন করতে পারবেন। যারা মাস্টার্সের জন্য আবেদন করতে চান তাদের অনার্সের সার্টিফিকেট এবং হচ্ছে আপনার যে মার্কশিট এটি থাকা বাধ্যতামূলক। তারপর আপনি যারা পিএইচডি করবেন একইভাবে আপনার অনার্সের এবং মাস্টার্সের সার্টিফিকেট এবং মার্কশিট থাকা বাধ্যতামূলক। সো আপনি এই পোর্টালে ঢোকার পরেই আপনি দেখতে পারবেন যে খুবই ইজি। আপনার পার্সোনাল ইনফরমেশন চাবে, আপনার এডুকেশনের ইনফরমেশন চাবে, আপনার ফোন নাম্বার, মেইল এইগুলো চাবে। সো এবং একটা ছবি থাকতে হবে, আপডেটেড একটা ছবি থাকতে হবে। আপনি পোর্টালে ঢোকার পরে খুবই ইজি ওই আপনার প্রোফাইলটা আপনি নিজে আস্তে আস্তে করে তৈরি করবেন। এবং এই সার্টিফিকেটগুলো হচ্ছে ম্যান্ডেটরি আমি যেগুলো বললাম। এর পাশাপাশি কারো যদি টোফেল থাকে, আইএলটিএস থাকে, টোফেল থাকে, জিআরই স্যাট থাকে, এগুলোও আপনি অ্যাড করতে পারবেন। সেখানে একাডেমিক যেই স্টেজটা রয়েছে ওই পোর্টালে ওইখানে গিয়ে আপনি এই সার্টিফিকেটগুলো আপনার উইথ মার্কস এই সার্টিফিকেটগুলো আপনি সেখানে অ্যাড করতে পারবেন। এর সাথে সাথে একাডেমিকের বাহিরে আপনার জীবনের যত এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আপনি অ্যাচিভ করেছেন এই সকল সার্টিফিকেট আপনি সেখানে অ্যাড করতে পারবেন। যেমন আপনি স্কুলে থাকাকালীন অবস্থায় কোনো কবিতা আবৃত্তিতে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, এই সার্টিফিকেটটাও যেমন অ্যাড করতে পারবেন। অথবা কোনো একটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন, এই ধরনের সার্টিফিকেটগুলো আপনি অ্যাড করতে পারবেন। সংক্ষেপে আপনি আপনার জীবনে যত সার্টিফিকেট অর্জন করেছেন আউটসাইড অফ একাডেমিক ফিল্ড আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অপশনে গিয়ে এই সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারেন এবং এই সার্টিফিকেটগুলো আপনার প্রোফাইলকে অনেক বেশি ভারী করবে, অন্য অন্য যেই আবেদনকারী তাদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। সো পেপার কেন্দ্রিক জিনিস হচ্ছে এগুলাই, খুব ইজি। আহামরি কোনো কঠিন কোনো পেপার এখানে চেয়ে থাকে না, যেরকম পুলিশ ভেরিফিকেশন অর সামথিং। তো এখন আসি আপনার অনলাইন পোর্টালে আপনি আবেদনটি কিভাবে কমপ্লিট করবেন আপনার আবেদনটি। তো আমি যেভাবে প্রথমত বলেছি যে আপনার প্রথমত একটা প্রোফাইল আপনি ওপেন হবে। সেখানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশনগুলো দিবেন। খুব সহজ। আপনি বাম পাশে গিয়ে দেখবেন হাতের বাম পাশে পোর্টালে আপনার পার্সোনাল ইনফরমেশন আসবে, কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে, তারপর হচ্ছে একাডেমিক ইনফরমেশন আসবে। তো এগুলো একটা করে পূরণ করবেন। সো একদম খুবই বেসিক, আপনি যেরকম সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলেন ঠিক সেরকম। তো আপনি যখন এডুকেশন সেগমেন্টসে যাবেন সেখানে আপনি পাবেন যে আপনার হাই স্কুল মানে হচ্ছে ইন্টারমিডিয়েট। তারপর আপনি পাবেন হচ্ছে মিডল স্কুল পাবেন এর আগে, হাই স্কুলের আগে, এটার মানে হচ্ছে আপনার এসসিসি। আপনি ইউনিভার্সিটি পাবেন, আন্ডার গ্র্যাজুয়েট পাবেন, এর মানে হচ্ছে আপনার অনার্সের যে সার্টিফিকেট, মার্কশিট এগুলো অ্যাড করতে হবে। মাস্টার্সেরগুলো থাকলে মাস্টার্সেরগুলো আপনাকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে এডুকেশন পারপাস। তারপরে আপনি বাম পাশে আরেকটা অপশন পাবেন, সেখানে হচ্ছে আপনার যে এক্সট্রা যেরকম আইএলটিএস, টোফেল, স্যাট এগুলো থাকলে এগুলো অ্যাড করতে পারবেন। এরপরের সেগমেন্টসে আপনি পাবেন যে আপনার কোনো জব পারপাস কোনো আপনার অভিজ্ঞতা আছে কিনা। জব পারপাস অভিজ্ঞতা থাকলে আপনি কত বছর কাজ করেছেন, কি সেক্টরে কাজ করেছেন, এই ইনফরমেশনগুলো পূরণ করবেন। পরবর্তীতে আপনি পাবেন হচ্ছে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটগুলো আপনি এখানে পূরণ করবেন। কোন স্টেজে, কী পারপাসে আপনি কী সার্টিফিকেটগুলো কোন সনে পেয়েছেন,
এগুলো অ্যাড করবেন। খুবই ইজি। জাস্ট স্ক্যান করবেন অ্যান্ড অ্যাড করবেন। স্ক্যান করবেন এবং অ্যাড করবেন। এর পাশাপাশি আপনি যদি কোথাও ভলান্টিয়ারের কোনো কাজ করে থাকেন, এই ভলান্টিয়ারের কাজগুলো আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট আপনি কোন পজিশনে এবং কোন সংগঠনের সাথে আপনি ভলান্টিয়ার এর কাজ করেছেন, এগুলো অ্যাড করতে পারবেন। এছাড়াও এক্সট্রাভাবে আপনার যদি কোনো কবিতা, আবৃত্তি এগুলোর জন্য আপনার কোনো থাকে, পেপার থাকে, আপনি সেগুলো অ্যাড করতে পারবেন। এবং মাস্টার্স পিএইচডির জন্য আপনাদের যত আর্টিকেল থাকবে, আপনাদের থিসিস থাকলে সেগুলোও আপনারা অ্যাড করতে পারবেন। সো এইভাবে আপনি যাবতীয় আপনার ফার্স্ট যে পেজ, এই পেজে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন। প্রোফাইল তৈরি করার পর তারপর আপনার অ্যাপ্লিকেশন একটা অপশন আসবে উপরে, মাই অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পরে আপনার আসবে আপনি কি আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন করতে চান, মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চান, না পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে চান। তো ধরেন আপনি অনার্সের জন্য আবেদন করবেন। সো আপনি ওটা ক্লিক করার পর ওইখানে ঢুকবেন। ওইখানে ঢোকার পর আপনার মূলত যেটা চাবে সেটা হচ্ছে প্রথমত আপনার রিকমেন্ডেশন লেটার চাবে তারা। তো আপনাকে মিনিমাম দুইটা রিকমেন্ডেশন লেটার দিতে হবে। সবচেয়ে বেটার হচ্ছে আপনার বিগত একাডেমিক স্টেজগুলোতে যেই সমস্ত টিচার আপনাদের সাথে ছিল, বা আপনি কারোর সাথে থিসিসের কাজ করছেন, বা আপনি কোনো কোম্পানিতে জব করেছেন, এটাও হতে পারে। সেই ব্যক্তিদের কাছ থেকে আপনি দুইটা রিকমেন্ডেশন লেটার নিবেন। নিয়ে সেটার স্ক্যান করে সেখানে আপনি এটা জমা দিবেন। তো ওইখানে যে ব্যক্তি আপনাকে রিকমেন্ড করতেছে তার কিছু পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন চাবে, সেগুলো দিবেন। তবে তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপ এখন আর ওই ব্যক্তিকে ভেরিফাই করার জন্য কোনো মেইল বা কোনো ফোন দিয়ে থাকে না। এই রিকমেন্ডেশন লেটার আপনি সাবমিট করার পর আপনার এসওপি চলে আসবে। তো এসওপিটা সবার জন্য, অনার্স মাস্টার্স পিএইচডি সবার জন্য। তো আপনারা সেখানে সুন্দর করে একটি এসওপি লিখবেন। ওইখানে একটা লিমিটেশন, একটা ওয়ার্ডের লিমিটেশন দেওয়া থাকে যে এই এত ওয়ার্ডের মধ্যে, এই কয় হাজার ওয়ার্ডের মধ্যে আপনাকে এটা লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। তো এটা ওইখানেই আপনাকে জাস্ট লিখতে হবে, টাইপ করতে হবে, টাইপ করে সেভ করতে হবে। আপনি যে কোনো সময় এটা এডিট করতে পারবেন ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত। এসওপির পরবর্তীতে আপনার ইউনিভার্সিটির চয়েস আসবে। ইউনিভার্সিটির চয়েসের জন্য আপনি 12টি ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। তুরস্কের 12টি ইউনিভার্সিটি এবং 12টি সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন। তো আমরা এই সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি সম্পর্কে পরবর্তীতে অন্য কোথাও আলোচনা করব। তো এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। মাস্টার্স এবং পিএইচডির জন্য এই দুইটার পরবর্তীতেও তাদের জন্য আরেকটি ফিল্ড থাকবে, সেটা হচ্ছে আপনার থিসিসের জন্য। মানে আপনি মাস্টার্স বা পিএইচডিতে যে থিসিস করতে চান, সেই একটা থিসিস প্রপোজাল। তো এটা ওরা কিছুটা ইজি করে দিছে। আপনাকে 7টা কোশ্চেন দেওয়া থাকবে। এই 7টা কোশ্চেনের মধ্যে আপনি মূলত আপনার যে ভবিষ্যতে আপনি যে থিসিসটা করতে চান, এটার একটা ওভারভিউ সেখানে নিয়ে আসতে হবে। সো এইটা আর যেই 7টা কোশ্চেন থাকে সেগুলোর মধ্যে হচ্ছে সাবজেক্ট অফ স্টাডি, তারপর হচ্ছে ওয়ার্কিং টাইটেল, অ্যানালাইসিস অফ দ্য প্রবলেম, রিসার্চ মেথড, জেনারেল স্ট্রাকচার অফ দ্য স্টাডি, একাডেমিক কন্ট্রিবিউশন অফ দ্য স্টাডি অ্যান্ড লিটারেচার রিভিউ। সো মূলত আপনি যেই থিসিসটা করতে চান এটার একটা ওভারভিউ এই 7টা কোশ্চেনের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আপনার ফাইনাল সাবমিট করতে হবে। তো ফাইনাল সাবমিশনের পর আপনি এডিট করতে পারবেন কিনা, ফাইনাল সাবমিশনের পরে হ্যাঁ, আপনার যে প্রথমে যে ব্যক্তিগত ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, যে আপনি যে প্রোফাইলটা তৈরি করছেন, এগুলো আপনি এডিট করতে পারবেন। বাট আপনি যদি এই আপনার যে অ্যাপ্লিকেশন পোর্টালে যাওয়ার পরে যে আপনি ইউনিভার্সিটি চয়েস, তারপর হচ্ছে আপনি যদি চান আপনার এসওপিটা আরেকটু সুন্দর করে সাজায় লিখবেন, আপনার রিকমেন্ডেশন লেটারটা চেঞ্জ করবেন, এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে আবার হচ্ছে নতুন করে এসওপি, রিকমেন্ডেশন লেটার আপনি যেটা চেঞ্জ করতে চান বা ইউনিভার্সিটির চয়েস চেঞ্জ করতে চান, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রথম স্টেজে যে ব্যক্তিগত ইনফরমেশন এবং এডুকেশন এবং যে অন্যান্য সার্টিফিকেটগুলো অ্যাড করছেন, এগুলো কোনো কিছুই মুছে যাবে না। ওইটা আপনার ব্যক্তিগত প্রোফাইলটা সব সময়ের জন্য থাকবে, ওইটা আপনি এডিট করতে পারবেন। এবং পরবর্তীতে এদের নির্দিষ্ট ডেট শেষ হয়ে যাওয়ার পর আপনি আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এর মধ্যে আপনার সাবমিশন করে দিতে হবে। তো এখন আসি ডিউরেশন অফ টাইমটা, মানে ওরা এই পুরা প্রসেসের জন্য কীরকম সময় নিয়ে থাকে। তো সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে অনলাইন পোর্টালের যে আবেদন, এটি কমপ্লিট হয়ে যায়। এর পরবর্তীতে খুব সম্ভবত মে মাসের দিকে, মে জুনে আপনাদেরকে ইন্টারভিউ এবং যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে এমসিকিউ এক্সাম রয়েছে, এটির জন্য আপনাদেরকে মেইল করা হবে। এবং ফাইনাল প্রসেস আগামী আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে আগস্ট মাসে, আপনারা বলা যায় যে জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে আপনারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন তারা অফার লেটার পেয়ে যাবেন। এবং আপনাদেরকে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে বা সেপ্টেম্বর মাসের মাঝামাঝির মধ্যে আপনাদেরকে সকলকে যাবতীয় প্রসেস কমপ্লিট করে তারা তুরস্কে নিয়ে আসবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। সো সবার জন্য শুভকামনা যারা 2026-এ আবেদন করবেন। এবং পরবর্তীতে আমরা এই যেই স্টেজগুলো নিয়ে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, এগুলোর বিস্তারিত আলোচনা হবে। এবং আমাদের যে এই ফেসবুক যে গ্রুপ রয়েছে, টার্কি বুরসুলার স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট, এখানে আপনারা নিয়মিত কোশ্চেন করতে পারবেন এবং আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।